নমস্কার, বইবাকুম চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি আনন্দ থেকে প্রকাশিত কিশোর কাহিনী সিরিজ একটি। প্রচিত গুপ্তের লেখা যাদববাবু মিথ্যে বলেন না। এই বইটি মূলত একটি গল্প সংকলন। মোট 5টি কিশোর কাহিনী রয়েছে এতে। 5টি গল্প 5 রকমের ভিন্ন স্বাদের। তাহলে চলুন দেখা যাক গল্পগুলি কিরকম। প্রথম গল্প, যাদববাবু মিথ্যে বলেন না। জীবনে সবথেকে শক্ত কাজ হলো নিজের মেরুদণ্ড সোজা রাখা। আর সমাজে খুব কম সংখ্যক লোক আছেন যাদের মেরুদণ্ড সোজা। যদুবাবু ওরফে যাদব চক্রবর্তী, যিনি এই গল্পের প্রধান চরিত্র, তিনি এই ক্যাটাগরিরই একজন লোক। দক্ষিণ পাড়ার বাসিন্দা যদুবাবুর ফ্যামিলি বলতে তার স্ত্রী, তার ছেলে এবং তার মেয়ে। ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে। যদুবাবু তার চাকরি জীবনের শেষ অংশটা ট্রান্সফার হয়ে তার বাড়ির শহরে করছেন। তার মেয়ে দিতি ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়ে এবং ছেলে শান্তনু কলকাতায় চাকরি করে। গল্প শুরু হয় যদুবাবুর এক ভীষণ রকমের মানসিক বিড়ম্বনা দিয়ে। দীর্ঘ 43 বছর ধরে জীবনের যে সাধনায় তিনি ব্রতী ছিলেন, আজ এক ক্লাস 7-এর বাচ্চার সামনে তা অপ্রয়োজনেই তিনি ভেঙে ফেললেন। সত্যি বলার ব্রত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যদুবাবু তার জীবনের 43 বছরে একটিও মিথ্যা কথা বলেননি। তার এই সত্যি বলার স্বভাবের জন্য জীবনে অনেক ধরনের সমস্যার তিনি সম্মুখীন হয়েছেন। এমনকি তার পরিবার পর্যন্ত তার জন্য বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। এই সত্যি বলার জন্যই তিনি ঠিকমতো প্রমোশন পাননি, কারণ তিনি চাটুকারিতা করতে পারেননি। তার এই সত্যি কথা বলার স্বভাব নিয়ে তার পিছনে তার শহরের মানুষেরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে। এমনকি তাকে নাম পর্যন্ত দিয়েছে যুধিষ্ঠির যদু বলে। যদিও এতে যদুবাবুর কিন্তু কোনো দুঃখ নেই, বরঞ্চ তার গর্ববোধ হয় যে তাকে সবাই যুধিষ্ঠির যদু বলে ডাকে। নিজের জন্য নিজে গর্ববোধ করেন। এমনটা নয় যে শুধু লোকে তার পিছনেই কথা বলে, লোকে কিন্তু তার এই স্বভাবের জন্য তাকে স্নেহ এবং সমীহ করেও চলে। কারণ এই ধরনের মানুষ এখনকার সমাজে প্রায় নেই বললেই চলে। কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন একজন বাচ্চার সামনে যদুবাবু অপ্রয়োজনে একটি মিথ্যা কথা বলে বসে। এই মিথ্যা কথাটি বলার পর থেকেই তার বিবেক যদুবাবুকে দংশন করতে শুরু করে। এরপরে যদুবাবুর জীবনে বেশ কিছু ঘটনা ঘটতে শুরু করে, যেগুলি ভীষণ প্রাসঙ্গিকভাবে এই মিথ্যের সাথে কাকতালীয়ভাবে জুড়ে যেতে থাকে। এর ফলে যদুবাবু দিনের পর দিন মানসিকভাবে ভাঙতে শুরু করেন। এরপরে গল্পে যদুবাবুর সাথে কি হলো? তিনি কি তার মানসিক শান্তি ফিরে পেলেন? তার ফ্যামিলি কি পারলো তাকে তার এই মানসিক ক্রাইসিস থেকে বার করে নিয়ে আসতে? তার এই বলা মিথ্যে একজন ক্লাস 7-এ পড়া ছাত্রের জীবন ঠিক কিভাবে পাল্টে দিল? এগুলি জানার জন্য আপনাকে এই গল্পটি পড়তে হবে। আসা যাক দ্বিতীয় গল্পতে। দ্বিতীয় গল্পটির নাম সংকটমোচন কমিটি। একটা সময় যখন এত বাড়ি ফ্ল্যাট গজিয়ে ওঠেনি, এত লোকের ভিড় ছিল না, এত আলোর ভিড় ছিল না, সেই সময়টা ভূতেদের একটা রমরমা বাজার ছিল। সত্যি কথা বলতে সেই সময়টা ভূতেদেরকে কিন্তু লোকে ভয় পেত। ভূতেদের ক্ষেত্রে লোকেদের ভয় দেখানোর আগে অনেক নিয়ম কানুন ছিল, কিন্তু যুগ পাল্টে আলো, বাড়ি, মানুষ, বিভিন্ন কিছু বেড়ে যাওয়াতে ভূতেরা পড়েছে সব থেকে বড় সমস্যায়। একেতে মানুষের উৎপাতে তাদের জীবন ওষ্ঠাগত, তারপরে তাদের প্রধান কাজ যেটি মানুষকে ভয় দেখানো, সেই ভয়টাও আর আজকাল মানুষ পাচ্ছে না। কি করা যায় তার উপায় বার করতে গঠন হলো ভূতেদের সংকটমোচন কমিটি। এই কমিটির কাজ বিভিন্ন জায়গায় মিটিং ডেকে ভূতেদের সমস্যা প্রথমে খুঁজে বার করা এবং সেই সমস্যার সমাধান করা। ভূতেরা আসলে কি সমস্যায় পড়ে এবং সেই সমস্যার এই কমিটি কিভাবে সমাধান করে সেটি জানার জন্য আপনাকে এই গল্পটি পড়তে হবে। আসা যাক এই বইয়ের তৃতীয় গল্প। এই বইয়ের তৃতীয় গল্পটি হলো জানালাটা খুলবে না। বড় মামার সাথে দুই ভাই বোন মিলে বেড়াতে গেছে বড় মামার শিমুলতলার একটি বাগান বাড়িতে। শিমুলতলা এই জায়গাটি সকালে এক এবং রাতে পুরো ভিন্ন হয়ে যায়। সকালে যেমন এর প্রাকৃতিক সৌন্দর্য আলোর মধ্যে দেখার মতো, সন্ধে নামার সঙ্গে সঙ্গে একে তেমনই গাঢ় অন্ধকার গ্রাস করে বসে। বড় মামা দুই ভাই বোনকে যে ঘরে থাকতে দিয়েছে সেই ঘরের একটি জানালাকে ঘিরে যত রহস্য। রাতের বেলা জানলাটি বন্ধ থাকে এবং জানলাতে ঝোলানো থাকে একটি প্ল্যাকেট, যাতে লেখা আছে জানলাটা খুলবে না। সকালবেলা তো জানলাটা খোলাই থাকে, তাহলে রাত হলেই জানলাটা বন্ধ করার পরে কেন এই ধরনের লেখা লিখে জানলাতে ঝুলিয়ে দেওয়া হয়? দুই ভাই বোন মিলে যতই চেষ্টা করেছে মামা এবং বাড়ির কেয়ারটেকারের কাছে এই রহস্য জানার, প্রত্যেকেই মুখে কুলু পেটেছে। কি রহস্য লুকিয়ে রয়েছে এই জানলার পিছনে সেটি জানার জন্য আপনাকে এই গল্পটি পড়তে হবে।
আসা যাক বইটির চতুর্থ গল্পে। বইটির চতুর্থ গল্প বাড়িতে কেউ নেই। কঙ্কনা দেবীর হাজবেন্ড 3 দিনের জন্য একটি কাজে বাড়ির বাইরে গেছেন, আর এর মধ্যেই খবর পেয়েছেন তার 73 বছর বয়সী বাবা পড়ে গিয়ে পা ভেঙেছেন। অপারেশন আজকেই করতে হবে এবং কঙ্কনা দেবীকে যেতে হবে। হাজবেন্ড বাড়িতে নেই, তাকে যেতে হবে। তিনি ভীষণ দুশ্চিন্তায় পড়ে যান তার 2 ছেলে মেয়েকে তিনি কোথায় রেখে যাবেন। রিজু ও নিনি ক্লাস 7 ও 5-এ পড়া তার 2 সন্তান। বাধ্য হয়ে খানিকটা তাদেরকে ফ্ল্যাটে রেখে তিনি যান তার বাবার অপারেশনে। যাওয়ার সময় তিনি তার ছেলে মেয়েকে বারবার করে বলে যান তিনি না থাকাকালীন যারাই আসুক না কেন তারা যেন কোনো রকমভাবে দরজা না খোলে। এরপরে তিনি তার বাচ্চাদেরকে ঘরে রেখে চলে যান। সারাদিন কোনো সমস্যার মধ্যে না কাটলেও রাতের বেলা ফ্ল্যাটে আসে এক আগন্তুক। বেল বাজিয়ে রিজু ও নিনিকে বলে দরজা খুলতে। আগন্তুক বলে যে সে তাদের বাবা, কিন্তু আই হোল দিয়ে চেক করে রিজু দেখে যে লোকটি সিঁড়িতে বসে রয়েছে তাকে কিন্তু তার বাবার মতো লাগছে না। তাহলে এই আগন্তুক কে? তারপরে এই 2জন বাচ্চা কি তাহলে দরজা খুলেছিল? তারপরে কি ঘটেছিল এটা জানার জন্য আপনাদেরকে এই গল্পটি পড়তে হবে। এর পরের গল্পটি এই বইয়ের শেষ গল্প। এর পরের গল্পটির নাম যা খুশি তাই। স্কুলের ফাইনাল এক্সাম শেষ হয়েছে। আজ বিল্টুর ভারী আনন্দ। সেই জন্য বিল্টু কি কি কাজ করবে তার একটি লিস্ট বানায়, আর সেই লিস্টটির নাম দেয় যা খুশি তাই। কিন্তু লিস্টে থাকা সেই সব কাজগুলি করতে গিয়ে বিল্টু দেখে প্রত্যেকটি কাজ ঠিক যেভাবে সে ভেবেছিল করবে তার ফলাফল সম্পূর্ণ উল্টো হতে শুরু করে। বিল্টুর এই যা খুশি তাই লিস্টে কি কি কাজ ছিল, আর কেনই বা সেই কাজগুলি করতে গিয়ে সবকিছুর ফল উল্টো হচ্ছিল, অবশ্যই এটি জানার জন্য আপনাকে পড়তে হবে এই বইয়ের এই গল্পটি। যারা প্রচিত গুপ্তের লেখা পড়েছেন তারা জানেন যে কত অসাধারণ একজন লেখক তিনি। বইয়ের গল্পগুলির প্রত্যেকটি অসাধারণ গল্প। সমাজের বিভিন্ন স্তরকে, বিভিন্ন দিককে এই গল্প বিভিন্ন রকমভাবে ফুটিয়ে তোলে। আমার পড়তে তো ভীষণ ভালো লেগেছে। আপনারা যারা এখনও প্রচিত গুপ্তের এই বইটি পড়েননি সংগ্রহ করুন এবং পড়ুন। পড়ার পরে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো একটি ভিডিও নিয়ে, অন্য কোনো একটি বই নিয়ে আমাদের এই চ্যানেলে। ভালো থাকবেন।